নমস্কার, গল্পের কোলাহলের ৭১ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুটি সত্যি অলৌকিক ঘটনা দুটি বেশ হাড় হিম করা। পাঠিয়েছে আমাদের মেলে আমাদের এই চ্যানেলের দুজন সাবস্ক্রাইবার। তোমরা সকল শ্রোতারাই পাঠাতে পারো নিজের জীবনের ভৌতিক ঘটনা বা গল্প আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ। নিচে ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে আমাদের মেল আইডিটি। আজকের ঘটনাগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর নতুন সত্যি ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি প্রথম ঘটনায়, যেটা পাঠিয়েছে মৃগাঙ্ক হালি শহর থেকে আমাদের মেলে। মৃগাঙ্ক যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পড়ে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। হ্যালো দাদা, আমি মৃগাঙ্ক। ঘটনা পাঠাচ্ছি হালি শহর থেকে। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত অলৌকিক ঘটনা, যেটা আমাদের বাড়িতে প্রায় সবাই জানে। তবে আমি চাই এই ঘটনাটি তোমাদের চ্যানেলের মাধ্যমে বাকি শ্রোতারাও শুনুক। আমার বাবা বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ের একজন কর্মচারী। বাবার সাথে এই ঘটনাটি ঘটেছিল তখন আমি অনেক ছোট, 2-3 বছর বয়স হবে তখন আমার। তখন বাবা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে কাজ করত সাউথ ইস্টার্ন রেলওয়েতে। বাবা ইন্ডিয়ান রেলওয়েতে কাজ শিখেছিল একজনের থেকে, তার নাম সমীর হালদার। বাবার কাছে তিনি গুরুদেবের থেকে কিছু কম নন। সব রকমের কাজের বাবার হাতে খড়ি ওনারই হাত ধরে। বাবা যখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে জয়েন করে তখন সমীর হালদার রিটায়ার হয়ে গেছিল। বাবার সেটায় মন খারাপ হয়ে গেছিল অনেক, কারণ ওনার মতো কাজের প্রতি সিনসিয়ার সিনিয়র সেই মুহূর্তে আর কেউই ছিল না। এবার আসল ঘটনায় আসি। বাবার সেদিন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে কাজ পড়েছিল ধানবাদ টু হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে, আর সাথে প্রধান লোকো পাইলট হিসেবে বিকাশ পাসওয়ান ছিল। সময়টা ছিল শীতকালের সন্ধে। ধানবাদ থেকে ট্রেনের ডিপার্চার ছিল বিকাল 4:30 নাগাদ। হাওড়াতে ঢোকার টাইম ছিল রাত 10:30। স্টেশন থেকে সবুজ পতাকার সিগন্যাল পেয়ে নির্ধারিত সময় ট্রেনটি ছাড়া হয়। বিকাশ পাসওয়ান অ্যাক্সেলারেটর লিভারটা ঠেলে আস্তে আস্তে ট্রেনের গতি বাড়াতে থাকে, আর আমার বাবার কাজ ছিল সামনের সিগন্যালে কড়া নজর রাখা, কারণ একটি সিগন্যাল মিস করা মানে দুর্ঘটনা ঘটার প্রবল আশঙ্কা। বিকাশ পাসওয়ান আর বাবা নিজেদের মধ্যে কথা বলতে বলতে ট্রেনটি একটি মোটামুটি স্পিডে চালাচ্ছিল। একের পর এক স্টেশনে স্টপেজ দিতে দিতে এসে দাঁড়ায় রানীগঞ্জ স্টেশনে সন্ধে 6টা নাগাদ। বাবা রানীগঞ্জ স্টেশনে নেমে একটু বাথরুমে যায়। ওখানে 1-2 মিনিটের হল্ট ছিল। সময়ের মধ্যেই বাবা ট্রেনের সামনে এসে পৌঁছায়। ইঞ্জিনের পাইলট কেবিনে উঠতে যাবে, হঠাৎ বাবার চোখে পড়ে সমীর হালদার বাবাদের ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে উঠবে বলেই দৌড়ে দৌড়ে আসছে। বাবা সেটা দেখেই চেঁচিয়ে ডাকে ওনার নাম ধরে, তবে উনি যেন শুনতে পান না। ইঞ্জিনের পেছনের বগিতেই উনি উঠে পড়েন। বাবার মনটা বেশ খুশি খুশি হয়ে যায় অনেকদিন পরে ওনাকে দেখে। ভেতর থেকে বিকাশজি তাড়া দেয় বাবাকে। ট্রেন ছাড়ার সময় হয়ে যায়। বাবা উঠে পড়ে। মনে মনে ভাবে হাওড়াতে ঢুকে ওনার সাথে একবার দেখা করবে, কারণ সমীরবাবুর বাড়ি হাওড়াতেই। বিকাশজি বাবাকে বলে ব্যান্ডেল অবধি একটু কন্ট্রোলটা সামলাতে, উনি ততক্ষণ একটু সিগন্যাল গাইড করবেন। এরকমটা হতো তখন লোকো পাইলট আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মধ্যে। সন্ধে নামার পর থেকে
রেল লাইনের ওপর মোটা কুয়াশার পরতটা বাড়তে শুরু করলো। ইঞ্জিনের এক্সট্রা ফগ লাইটগুলো জ্বালিয়ে দিল বিকাশজি। বাবার চোখ স্থির লাইনের ওপর, আর ধীর গতিতে ট্রেন এগিয়ে নিয়ে চলছে। তবে বাবা জানতো না, সামনে অপেক্ষা করছিল এক ভয়ানক অভিজ্ঞতা, যেটা বাবার কর্মজীবনে বড় প্রভাব ফেলেছিল। ট্রেনের গতি অল্প বাড়াতে বলে বিকাশজি। কুয়াশা তখন খুবই ছিল। বাবা বলে, বিকাশজি, এই কুয়াশাতে বেশি জোরে চালানোটা মনে হয় না ঠিক হবে। বিকাশজি বলে, আরে ধুর মশাই, এত ভয় কিসের আপনার? এত ভয় থাকলে কোনোদিনও কাজ শিখতে পারবেন না। বাবা অ্যাক্সিলারেটরের লিভারটা ধীরে ধীরে সামনে ঠেলতে থাকে। বিকাশজি অ্যাক্সিলারেটরের দিকে তাকাতে গিয়ে একটি লাল সিগন্যাল মিস করে ফেলে অজান্তেই। সামনের লাইন ক্লিয়ার ছিল না। বাবাও সেটা দেখতে পায় না কুয়াশার মধ্যে। তবে কিছুটা এগোতেই বাবা সজোরে ব্রেকটা মারে। বাবা সামনের লাইনে কুয়াশার মধ্যে দেখতে পায় সমীর হালদার দাঁড়িয়ে। বাবা বুঝতে পারে না সমীরবাবু কি করে ট্রেনের সামনে গেল। ওনাকে তো একটু আগে পেছনের বগিতে উঠতে দেখেছিল বাবা। ট্রেনটি কোনো রকমে দাঁড় করায়। বিকাশজি ভীষণ রেগে যায় বাবার ওপর। উনি বলে ওঠেন, আপনি কি পাগল? এরকম করে সাডেন ব্রেক মারলেন? ট্রেনে তো ভর্তি প্যাসেঞ্জার। বাবা থতমত হয়ে বলে, বিকাশজি, সামনের লাইনে সমীরবাবু দাঁড়িয়ে রয়েছে। বিকাশজি সামনের লাইনটা দেখে, বলে, কোথায় সমীরবাবু? আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি ছাড়ুন তো কন্ট্রোলটা, আমি সামলাচ্ছি। বলে উনি বাবার থেকে কন্ট্রোল নিতে যায়। এমন সময় ইঞ্জিনের ভেতরের রেডিও ট্রান্সমিটারটা বেজে ওঠে। বিকাশজি রিসিভ করে। সেখানে কন্ট্রোল রুম থেকে বলে, আমাদের ট্রেন সিগন্যাল মিস করেছে। সামনের লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে প্রায় 300-400 মিটার দূরেই। বিকাশজি ভয় পেয়ে যায়। বাবাকে বলে, আপনি কি সিগন্যালের জন্য দাঁড়ালেন? বাবা বলে, না, আমি তো কোনো সিগন্যাল দেখতে পাইনি। আমি তো দেখলাম সমীরবাবু দাঁড়িয়ে রয়েছে লাইনের সামনে, ওই জন্যই তো আমি ব্রেকটা মারলাম। বিকাশজি বলে, সত্যিই কি সমীরবাবু দাঁড়িয়েছিল লাইনের ওপর? বাবা উত্তরে বলে, হ্যাঁ, সত্যিই সমীরবাবু দাঁড়িয়েছিল। বিকাশজি বাবাকে বলে টর্চ নিয়ে নামতে ইঞ্জিন থেকে। বিকাশজিও নামে। তারপর বাবা আর বিকাশজি লাইনের সামনে একটু হেঁটে যায়। তবে দুজনের কেউই সমীর হালদারকে দেখতে পায় না। বেশ অনেকটা এগোতে মালগাড়ির পেছনের মৃদু লাল আলোটা চোখে পড়ে ওদের দুজনেরই। বাবা কিছু বলতে যায়, তবে বিকাশজি চুপ করিয়ে দেয়, বলে, ইঞ্জিনে চলুন তাড়াতাড়ি। ইঞ্জিনে ফিরে আসার পর বেশ কিছুক্ষণ বাদে ক্লিয়ারেন্স দেয় কন্ট্রোল রুম থেকে। বিকাশজি তখন কন্ট্রোল সামলাচ্ছিল। ট্রেনটি হাওড়া ঢোকে প্রায় 10:45 নাগাদ। ইঞ্জিন থেকে বিকাশজি নামার আগে বাবাকে বলে যায়, আপনি আগে সমীরবাবুর খোঁজ নিন। বাবা জিজ্ঞাসা করতে যায় কেন। ততক্ষণে বিকাশজি চলে যায়। বাবাও ইঞ্জিন থেকে নেমে পেছনের বগির সামনে দাঁড়িয়ে থাকে। একে একে সব প্যাসেঞ্জাররা নেমে যায়। বগি পুরো ফাঁকা হয়ে যায়। সমীর হালদারকে দেখতে পায় না বাবা। অবশেষে ডিউটি অফ করে বাবা বাড়ি ফেরার সময় ভাবে একবার দেখা করতে যাবে সমীর বাবুর সাথে তার বাড়িতেই। তাই বাবা স্টেশন থেকে বেরিয়ে যায় সমীর হালদারের বাড়ি। দরজা খোলে ওনার মেয়ে। বাবাকে দেখেই চোখটা যেন ছলছল করে ওঠে ওনার মেয়ের। ভেতরে ঢুকে বসে বাবা। সমীরবাবুকে দেখতে পায় না। চোখে পড়ে একটি ছবি টাঙানো।
তাতে মালাও ঝুলছে। ছবিটা সমীর হালদারের। বাবার মাথা পুরো ঘেঁটে যায়। ইতিমধ্যে সমীর হালদারের বউ ঘরে ঢোকে, পেছনে তার মেয়ে। ওনার বউকে বাবা জিজ্ঞাসা করে, কবে, কি করে হলো এরকম? ওনার বউ কাঁদতে কাঁদতে বলে, সমীর বাবু নাকি একদিন কোনো দরকারে রানীগঞ্জ গেছিল। ফেরার সময় ট্রেনটা অন্য প্ল্যাটফর্মে দিয়ে দেয়। তাড়াতাড়ি লাইন টপকে যাচ্ছিল নির্দিষ্ট প্ল্যাটফর্মে। তবে সেই মুহূর্তে একটি রানিং ট্রেন চলে আসে। সেখানেই মৃত্যু ঘটে সমীর হালদারের। বাবার পায়ের তলার যেন মাটি সরে যায়। ওনাদের বাবার কিছু বলে না সেদিন যা ঘটেছিল বাবার সাথে। বাড়ি চলে আসে বাবা। তবে বাবাকে ভাবায় একটা জিনিস, সেদিন সমীর বাবুকে কেন দেখেছিল বাবা ট্রেনে উঠতে, আর ট্রেনের সামনেই বা দেখেছিল কেন? হয়তো বাবা আর ট্রেনের প্যাসেঞ্জারদের বাঁচানোর জন্যই শেষবারের মতো ফিরে এসেছিল সমীর হালদার। মৃত্যুর পরেও সে তার দায়িত্ব পালন করেছিল। মৃগাঙ্ক, তোমার বাবা ঠিকই ভেবেছে। সমীরবাবু হয়তো তার কাজের প্রতি মায়াটা মারা যাওয়ার পরেও ত্যাগ করতে পারেনি। আবার এটাও দেখো ভগবানের কি বিচার, উনি যে কাজের সাথেই এত বছর যুক্ত ছিলেন সেই ট্রেনের লাইনেই ওনার মৃত্যু হয়। খুব ভালো লাগলো মৃগাঙ্ক তোমার ঘটনাটি পাঠ করে। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, কমেন্টে জানাও কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি। চলি আজকের দ্বিতীয় ঘটনায়, যেটা পাঠিয়েছে শ্যামনগর থেকে অনিমেষ আমাদের মেলে। যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। হ্যালো অয়ন, আমি অনিমেষ। ঘটনা পাঠাচ্ছি শ্যামনগর থেকে। আমার বন্ধু অম্লানের বাড়ি আমার বাড়ির 2-4টে বাড়ির পরেই ছিল। আমরা একসাথেই স্কুলে পড়েছিলাম। কলেজ জীবনটা আমাদের আলাদা হয়ে যায়। তারপর কাজের সূত্রে অম্লানকে চলে যেতে হয় উড়িষ্যাতে, আর আমি এখানেই একটি প্রাইভেট কোম্পানিতে কাজ পেয়ে যাই। অম্লান উড়িষ্যা চলে যায় 2023 সালে। দূরত্ব বাড়লেও আমাদের মধ্যে বন্ধুত্বর প্রভাব কিন্তু কমেনি। ওখানে গিয়ে থেকেই যতবারই কথা হতো অম্লান বলতো আমাকে ওর ওখানে ঘুরতে যেতে কিছুদিনের জন্য। তবে আমার নিজস্ব কাজের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি। ফোনে কথা হতো প্রায় রোজই, আর হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেও অনেক কথা হতো। ওর ঘরটা দেখিয়েছিল অম্লান আমাকে। 2023 নভেম্বর মাসের একদিন হঠাৎ অম্লানের তরফ থেকে সব ফোন বা মেসেজ আসা বন্ধ হয়ে যায়। আমি আমার তরফ থেকে ফোন মেসেজ করি, তবে কোনো রেসপন্স পাই না। 3 দিন কেটে যায়। হাজার চেষ্টা করেও অম্লানের কোনো খবর পাই না। ভাবি একবার অম্লানের বাড়ি যাব, যদি ওর বাবা মা কিছু জানতে পারে। বিকালের দিকে আমি যাই অম্লানের বাড়ি। দরজা খোলে অম্লানের বাবা। আমি দরজার সামনে দাঁড়িয়েই জিজ্ঞাসা করি, কাকু, অম্লানের সাথে আমি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কিছুদিন ধরেই, ওকে ফোনে কিছুতেই আমি পাচ্ছি না। মেসেজও করেছি, কোনো রিপ্লাইও দিচ্ছে না। আপনি কি কিছু জানেন ওর ব্যাপারে? অম্লানের বাবা বলে, তুমি ভেতরে এসো, অম্লান উপরে ওর ঘরেই রয়েছে। আমি অবাক হয়ে যাই। অম্লান বাড়ি এসেছে, আমাকে একবারও জানালো না। সারপ্রাইজ দেবে বলে এসেছে নাকি? এই ভাবতে ভাবতে আমি সোজা ওপরে অম্লানের ঘরে চলে যাই। অম্লান আমাকে দেখেই যেন খুব খুশি হয়ে উঠে পড়ে খাট থেকে। বলে, অনিমেষ, তোকে অনেক কিছু বলার আছে আমার। আমি চেয়েছিলাম সব বলতে, তবে আমি পারিনি। আমি দেখি অম্লানের হাঁটুর তলা থেকে ব্যান্ডেজ করা গোড়ালি অবধি। আমি বলে উঠি, এ কি অবস্থা তোর? কি হয়েছে? একবারও তো কিছু জানাসনি। অম্লান বলে,
বস আগে, আমি সব বলছি। তারপর অম্লানোর ফোনটা দেখায়। দেখি ফোনের স্ক্রিনটা পুরো ভাঙা। অম্লান তারপর বলতে শুরু করে, আমি যেখানে ভাড়া থাকতাম সেই অ্যাপার্টমেন্টের উল্টো দিকে এক দাদা ভাড়া থাকতো। তার সাথে আমার বেশ ভালোই সম্পর্ক হয়ে যায় ওখানে যাওয়ার পর থেকেই। জানতে পারি উনি এক হসপিটালের মর্গের ডিপার্টমেন্টে কাজ করেন। দাদার নাইট ডিউটি বেশি থাকতো। একদিন বিকালে আমি ওনার ঘরে বসেই আড্ডা দিচ্ছিলাম। সেদিন ওনার ছুটি ছিল। কথায় কথায় আমি জিজ্ঞাসা করি, দাদা, তুমি তো মর্গে কত মৃতদেহ দেখো, কখনো ভূত দেখেছ? দাদা বলে, দেখি তো, রোজ দেখি। আমি ওটা শুনেই হেসে উড়িয়ে দিই। প্রথমে ভাবি আমাকে ভয় দেখানোর জন্য হয়তো বলছে। আমি বলি, দাদা, তাহলে আমি একদিন তোমার সাথে যাব রাতে। দাদা বলে, ওখানে তো বাইরের কাউকে নিয়ে যাওয়া এরকমভাবে সম্ভব নয়, তবে আমি চেষ্টা করতে পারি। আমার বেশ মনে মনে একটা আনন্দ হয়। পরের দিন রাতের দিকে দাদা চলে যায় কাজে। আমাকে বলে যায় যদি ফোন করে ডাকে কিছু করে ওখানে যেন চলে যাই। রাত 11টা নাগাদ আমাকে ফোন করে দাদা, বলে দাদা আসছে আমাকে নিতে। তারপর দাদা এসে আমাকে বাইকে করে নিয়ে যায়। মর্গটা ছিল হাসপাতাল থেকে বেশ কিছুটা পেছন দিকে। সেখানেরই পেছনের একটি গেট দিয়ে আমাকে নিয়ে ঢোকে দাদা ভেতরে। মর্গের সামনে একটি হলুদ আলো জ্বলছিল, সেদিকেই দাদা এগিয়ে যায়। আমিও যাই দাদার পেছনে। দাদা বলে, কোনো আওয়াজ পেলে ভেতরে ঢুকে দেখতে যাবি না একা একা, দরজার বাইরে থেকেই দেখবি। বেশ অনেকক্ষণ কেটে যায় ওখানে বসে বসে। দাদাকে দেখি ঘুমে ঢুলছে। হঠাৎ মর্গের ভেতরে কারুর হাঁটার শব্দ পাই। কেউ যেন পা ঘষে ঘষে হাঁটছে। আমি ভেতরটা দেখার জন্য সোজা দরজা দিয়ে ভেতরে ঢুকে যাই। ভেতরে কিছুই দেখতে পাই না। চোখে পড়ে শুধু 5টা মৃতদেহ শোয়ানো রয়েছে, আর তাদের উপরে সাদা চাদর চাপা দেওয়া, পাগুলো বেরিয়ে। মনে আমার ভয় করতে শুরু করলো হঠাৎ করেই একটা মৃতদেহর পা দেখে। তার ডান পায়ে ছিল 2টো করে আঙুল। আমি ওটা দেখেই বেরিয়ে আসতে যাই, তবে পেছন থেকে আমাকে আমার নাম ধরে ডেকে ওঠে ওই মৃতদেহ। আমি ঘুরে দেখি একভাবেই শুয়ে রয়েছে। চোখটা যায় পায়ের দিকে। পা দুটো যেন হালকা নড়ে ওঠে, তার সাথে সাদা কাপড়টা যেন আপনা থেকেই মুখের ওপর থেকে সরে যায়। আমি আবছা আলোয় মুখটা চিনতে পারি দূর থেকেই। সামনে গিয়ে আমি আঁতকে উঠি। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। ওরকম আঙুল আমার বড়দাদুর ছিল, আর ওই মৃতদেহটা আমার বড়দাদুর। কিন্তু কি করে সম্ভব? আমার বড়দাদু 9 বছর আগে তো মারা গেছে। আমি তাও ভালো করে দেখি, হ্যাঁ, ওটা আমার বড়দাদুই। আমি চোখ রগড়াই ভালো করে, তারপর আবার দেখি। তখন দেখি একজন বয়স্ক লোকের মৃতদেহ। নিজেকে পাগলের মতো লাগে। মনে মনে ভাবি বেশি ভয় পেয়েছি বলে এরকম ভুলভাল দেখছি হয়তো। মৃতদেহর পাটা দেখি, না, একটাই করে আঙুল তখন ডান পায়। তবে আমাকে ভাবায় বড়দাদুর পাটাই কেন আমি দেখলাম এরকম। বেরিয়ে আসতে যাই ভেতর থেকে। ঠিক তখনই পায়ে অনুভব করি এক বীভৎস যন্ত্রণা। নিচের দিকে তাকাতেই দেখি ওই লাশটা আমার পাটা কামড়ে ধরেছে। আমার পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। আমি ওখানেই দাদা বলে চেঁচিয়ে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলতে দেখি আমি বাইরেটায় শুয়ে আছি। আমার পায়ে
দাদা ব্যান্ডেজ করে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করি, দাদা ওটা কি ছিল ভেতরে? দাদা বলে, বারণ করেছিলাম তো ঢুকবি না ভেতরে, এখন একবার উঁকি মেরে দেখ দরজা দিয়ে। আমি দরজা দিয়ে মুখটা বাড়িয়ে ভেতরটা দেখি। ওই মরাগুলো উঠে বসে রয়েছে, আর ওরা সবাই এক তালে বলছে, আমি মরতে চাই না, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমি যে মরতে চাই না, আমাকে বাঁচা। তবে সবার গলাগুলোই আমার খুব চেনা লাগে, আমার বড়দাদুর গলা। কোনো রকমে সেই রাত কাটিয়ে পিজিতে ফিরে আসি, কিন্তু এরপর থেকে রোজ রাতে আমি দেখতে শুরু করলাম আমার বড়দাদুকে। আমার পাটা আমি ঘুমিয়ে পড়লেই কামড়ে ধরত, চুষে চুষে যেন রক্ত খেত। আমার ঘুম ভাঙলে নেশার মতো পরিস্থিতিতে থাকতাম আমি, শরীরে জোর থাকতো না। 2 দিন এরকম হতেই আমি বাড়িতে জানাই, আমাকে বাবা বলে ফিরে আসতে। সেদিন সকালবেলাতেই আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরোতে যাব, হোঁচট খেয়ে ঘরের ভেতরেই পড়ে যাই। ঘুরে দেখি আমার ঘরের মধ্যে পড়ে রয়েছে বড়দাদুর মৃতদেহ, ডান পায়ে সেই 2টো কোড়ে আঙুল। আমি ওটা দেখেই পড়িমড়ি করে ঘর থেকে বেরিয়ে চলে আসি। পথে আসতে গিয়ে দেখি আমার ফোনটা ভেঙে গেছে, আর দাদার ঘরও তখন বন্ধ ছিল, দাদাকেও আমি জানিয়ে আসতে পারি না। অম্লানের এই কথাগুলো শোনার পর আমার গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছিল দাদা। আমি বলি, তাহলে তোকে কামড়েছিল কে? অম্লান বলে, আমাকে লাশে খেয়েছিল। তবে আমার স্বাদ যেহেতু পেয়েছে, তাই পেছন পেছন এসেছে। শেষের কথাটা শুনে আমি অম্লানের চোখটা দেখি, গায়ের সবকটা লোম আমার খাঁড়া হয়ে যায়। অম্লানের চোখ দুটোতে 4টে মণি, আর সেগুলো কালো, মিশমিশে কালো। আমি কাকু কাকিমাকে ডাকতে যাই ছুটে। অম্লান পেছন থেকে আমাকে বলে, তুই কি চাস তোকেও আমি খাই? আমি আর কাকু কাকিমাকে বলার সাহস পাই না। তবে তারপর থেকে আমার সাথে আর অম্লানের বন্ধুত্ব থাকে না, অম্লানকে আর দেখতেও পাই না। কিছুদিন আগে শুনেছিলাম অম্লানের বাবা আর মা দুজনেই রক্ত শূন্যতায় ভুগতে ভুগতে মারা গেছে, আর অম্লান এখান থেকে অনেক দূরে কোথাও চলে গেছে। আমার এখনো মনে পড়ে অম্লানের সেই চোখের মণিগুলো। এটা কি ছিল? জাস্ট এটা কি ছিল? তার মানে অনিমেষ, তোমার বন্ধু অম্লান উড়িষ্যা থেকে ফিরে আসার পর থেকে সে আর সাধারণ মানুষ ছিল না। আমার গলা শুকিয়ে গেল ঘটনাটি পাঠ করে। কি মারাত্মক! শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটি, আর কোন ঘটনাটি বেশি ভালো লাগলো, প্রথমটা নাকি দ্বিতীয়টা? লাইক শেয়ার করে একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।